সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আপনাদের সামনে নতুন দিনের নতুন পর্ব নিয়ে। সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আমি পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডানে আছেন মাহফুজুর রহমান সিদ্দিকী, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অধীনে ন্যাশনাল অলিম্পিক একাডেমির পরিচালক, এবং আছেন ক্রীড়া লেখক বিশ্লেষক ইকরামুজ্জামান। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। ধন্যবাদ। দর্শক, আমরা দুই অতিথির সঙ্গে কথা বলবো। বুঝতেই পারছেন যে অলিম্পিক চলছে, অলিম্পিক নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো একটু এক নজরে জানিয়ে দিতে চাই। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বলছিলাম অলিম্পিক নিয়ে কথা বলবো। অলিম্পিক মানে শুধু একটা খেলা নয়। অলিম্পিক চলছে এই মুহূর্তে প্যারিসে, কিন্তু অলিম্পিক মানে একটা আন্দোলন, মুভমেন্ট, পুরো সমাজকে বদলে দেওয়ার, রাষ্ট্রকে কিংবা বিশ্বকে বদলে দেওয়ার। অলিম্পিকের মাধ্যমে অনেক পরিবর্তন এসছে পুরো বিশ্বে। বাংলাদেশে সেই আন্দোলন কিংবা মুভমেন্টের সঙ্গে জড়িয়ে আছেন আমরা এমনই একজনকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকে স্টুডিওতে, মাহফুজুর রহমান সিদ্দিকী। আমরা বলছিলাম, এবং আছেন ইকরামুজ্জামান। আমরা প্রথমে মাহফুজুর রহমান সিদ্দিকীকে জানতে চাই যে অলিম্পিক, আমরা বলছিলাম যে অলিম্পিক শুধু একটা খেলা নয়, এটা আসলে পুরো বিশ্বকে বদলে দেওয়া কিংবা সমাজ রাষ্ট্রকে নাড়া দেওয়ার কিংবা অনেক কূটনীতির খেলাও এখানে হয়। বাংলাদেশে সেই আন্দোলনটা আসলে কবে থেকে হচ্ছে কিংবা কোন পর্যায়ে আছে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে অলিম্পিক আন্দোলনের সূত্রপাত হয় 1979 সনের থেকে। 79 সনে প্রথম আপনার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটা পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। তার আগে 1976 সনে একটা অ্যাডহক কমিটি গঠন করা হয়, এবং 79 সনে গঠন করার পরেই যে কোনো দেশ যদি এনওসি, ন্যাশনাল অলিম্পিক কমিটি নামে যেটা পরিচিত অলিম্পিক আন্দোলনে, জাতীয় অলিম্পিক কমিটি, সেই কমিটির সঙ্গে আপনাকে এটাকে সাধারণত পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলা হয় ওই অলিম্পিক অ্যাসোসিয়েশন। যেমন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, কোরিয়ান অলিম্পিক কাউন্সিল, এরকম এক এক দেশে এরকমভাবে দেশের নামের সঙ্গে দেওয়া হয়। তো এটা 1980 সনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আইওসির রিকগনিশন পাওয়ার পরেই অফিসিয়ালি স্বীকৃতি পাওয়ার মাধ্যমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিশ্ব অলিম্পিক আন্দোলনের সঙ্গে, ওয়ার্ল্ড অলিম্পিক আন্দোলনের সঙ্গে এটা সম্পৃক্ত হয়। এই অলিম্পিক আন্দোলনের সূত্রপাত হয় আপনার প্যারিসে একটা খুব খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠানে, সরবন বিশ্ববিদ্যালয়ে। প্যারিসেরই একজন কৃতি সন্তান ব্যারন পিয়ারে ডি কুবার্টিন, অলিম্পিকের জনক যাকে বলা হয়, অলিম্পিকের জনক, যিনি আধুনিক অলিম্পিকের পুনঃপ্রবর্তক এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের জনক এবং অলিম্পিক আন্দোলনেরও উনি প্রতিষ্ঠাতা। ওনার পারিবারিক উনি একজন ব্যারন পরিবারের সন্তান ছিলেন। পারিবারিক ঐতিহ্য ছিল কূটনৈতিক মিশনে চাকরি করা অথবা সামরিক বাহিনীতে কমিশন অফিসার হিসেবে যোগদান করা। পরিবার যখন ওনাকে, ব্যারন পিয়ারে ডি কুবার্টিনকে, এই দুইটা অপশনের একটা বেছে নিতে বললেন, উনি বললেন যে আমি কোনোটাতে সঙ্গে সম্পৃক্ত হব না। আমার ভিতরে একটা চিন্তা ঢুকছে যে ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ারে, রুশিয়ার সঙ্গে ফ্রান্সের যে যুদ্ধ হইল, সেই যুদ্ধে ফ্রান্সের সার্বিক শক্তি থাকা সত্ত্বেও ফ্রান্স কেন পরাজিত হলো, এটার আমি কারণ উদ্ঘাটন করছি। আমি একাধিকবার ইংল্যান্ডে গেছি। সেখানে ইংল্যান্ডের রাগবি স্কুল থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্পোর্টসের সঙ্গে যে খেলাধুলার যে সংমিশ্রণটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পড়াশোনার পাশাপাশি যে খেলাধুলার চর্চাটা আসছে, প্রাচীন অলিম্পিক গেমসে যেটা জিমনাসিয়ান কেন্দ্রিক ছিল, এবং এই জিমনাসিয়ান কেন্দ্রিক যে খেলাধুলা, এইটাই খেলাধুলার মাধ্যমে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে একজন ইয়াং তরুণ যুবক বা যুবককে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে দার্শনিক ধারণা সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এই সমস্ত দার্শনিকরা সেখানে দিয়েছিলেন, সেইটারই অনুসরণ করে নিয়ে উনি আপনার একটা কংগ্রেস আহ্বান করলেন 1894 সনে 16 থেকে 23 জুন পর্যন্ত, এবং এটা আহ্বান করলেন প্যারিস এর সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান সরবন বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কেন্দ্রে। সেইখানে সর্বশেষ দিনে আপনার উপস্থিত যারা তদানীন্তন আমেরিকা, কানাডা এবং ইউরোপের আপনার 37টা
ক্রীড়া ফেডারেশনের থেকে 79 জন প্রতিনিধি সেখানে আসেন। সেই প্রতিনিধিরা 23 তারিখে সর্বসম্মতিক্রমে ব্যারন পিয়ের ডি কুবার্টিনের প্রস্তাব এটা সমর্থন করেন যে আধুনিক বিশ্বে অলিম্পিক গেমস আমরা প্রবর্তন করব একটা লক্ষ্যকে কেন্দ্র করে। অলিম্পিক গেমসে, প্রাচীন অলিম্পিক গেমসে একটা উদ্দেশ্য ছিল যে ক্রমাগত বিবাদমান গ্রিক সিটি স্টেটগুলোর ভিতরে অলিম্পিক গেমস চলার সময় শান্তি স্থাপন করা হতো। এবং এই অলিম্পিক গেমস চলাকালীন শুরু হওয়ার 1 মাস আগের থেকে এবং শেষ হওয়ার 1 মাস পর পর্যন্ত একটা অলিম্পিক ট্রুস শান্তি চুক্তি বজায় থাকতো। মানে সেই শান্তিটা নতুন প্রেক্ষাপটে আনার জন্য উনি অলিম্পিক আন্দোলন গঠন করেন। আচ্ছা, আমরা আসবো আপনার কাছে। এবং সেই থেকে 23 জুনকে এখন ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে হিসেবে পালন করা হয় পুরো বিশ্বে, বাংলাদেশেও সেটা পালিত হয়। ইকরামুজ্জামানের কাছে জানতে চাই যে এই অলিম্পিক আন্দোলন বাংলাদেশে হয়তোবা যুদ্ধ সেইভাবে হয়নি 1979 পর থেকে, সেই কারণে শান্তি প্রতিষ্ঠার কথাটা আসে না, কিন্তু সমাজ বদলে কোনো পরিবর্তন কি আসলে রেখেছে? বাংলাদেশে অলিম্পিক আন্দোলনের কথা তো আগে যেটা বলা হলো যে বাংলাদেশ কিন্তু অলিম্পিকের সঙ্গে সম্পৃক্ত হয়েছে 1972 সালে। তখন আমাদের কাজী আনিসুর রহমান সাহেবকে পাঠানো হয়েছিল পর্যবেক্ষক হিসাবে। এটা কারণ ছিল আমাদের নতুন দেশ এবং বাংলাদেশটা যেন পরিচিত হয়, এর জন্য ওনাকে অলিম্পিকে পাঠানো হয়। কিন্তু এর পরের থেকে যেটা হয়েছে, এরপর কিন্তু দীর্ঘদিন অন্যরকম অবস্থায় গিয়েছে। আমরা প্রথম এসে অলিম্পিকে পার্টিসিপেট করেছি 1984-এ লস অ্যাঞ্জেলসে। সেখানে সাইদুর রহমান ডন আমাদের পতাকা বহন করেছিলেন সেই অলিম্পিকে। ওই অলিম্পিকে কিন্তু অনেকগুলো জিনিসে বাংলাদেশের যে জিনিসটা হলো যে বাংলাদেশ পার্টিসিপেট করছে, কিন্তু বাংলাদেশ সবসময় প্রথম থেকে পার্টিসিপেট করতে হয়েছে, এখন পর্যন্ত পার্টিসিপেট করছে ওয়াইল্ড কার্ডে। এই পর্যন্ত এই পর্যন্ত যে 54 জন বাংলাদেশের অলিম্পিয়ান হয়েছেন, মাত্র 3 জন শুধু ওয়াইল্ড কার্ড বাদে হয়েছেন, নিজের যোগ্যতায় আছেন। সিদ্দিকুর রহমান, এবারের সাগর ইসলাম আর হলো রহমান সানা। এই যে বাংলাদেশের এই অবস্থা হচ্ছে অলিম্পিকের এই অবস্থা। কিন্তু অলিম্পিক আন্দোলন যেটা বলা হচ্ছে, আমরা কিন্তু বাংলাদেশে যেটা করা হয়েছে, যেটা 1980 সাল থেকে 1979 সাল থেকে এসে যেটা করা হলো, ওটার পরের থেকে কিন্তু বাংলাদেশ অলিম্পিকের ওটা সবসময় লক্ষ্য করেছে। অলিম্পিক কিন্তু অন্য জিনিস। অলিম্পিক যেটা আপনি বলছেন, এটা একটা প্রতিশ্রুতি, এটা একটা প্ল্যাটফর্ম কিন্তু, এবং এটা দুনিয়ার সমস্তকে করে রেখেছে। দেখুন এখন ইন্দ্রজাল, একটা 5টা বলয় ইন্দ্রজালের মধ্যে আস্ত দুনিয়া কিন্তু হয়ে রয়েছে, বাংলাদেশও ইনভলভ হয়ে আছে সেখানে, এই ইন্দ্রজালের মধ্যে ঢুকে গেছে এবং এক পক্ষকাল ধরে ঢুকবে। এই যে ফ্রান্সের কথা চিন্তা করেন আপনি, ফ্রান্সের প্যারিসে 100 বছর আগে কিন্তু এই অলিম্পিকটা আরেকবার হয়েছিল 1924 সালে। এবং 24 সালের অলিম্পিক কিন্তু ছিল একটু অন্যরকম, অন্য আবেদন, অন্য আবেগ ছিল সেই অলিম্পিককে ঘিরে। কারণ একটাই কারণ ছিল যে ব্যারন পিয়ার দ্য কুবার্তিন, এই যে মনীষী যিনি, উনি কিন্তু ওইটা লাস্ট অলিম্পিক ছিল ওনার জন্য। উনি প্রেসিডেন্ট হিসাবে দ্যাট ওয়াজ লাস্ট অলিম্পিক। এবং অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং অর্গানাইজিং কমিটি আইওসি এবং চেয়েছিল যে ওনার স্বপ্নটাকে ভালোভাবে বাস্তবায়িত করতে, যার জন্য কিন্তু 1924 সালের অলিম্পিকটা খুব সফল হয়েছিল। এবং ওই টাইমে কিন্তু ব্যারন দেখতে পেয়েছিলেন যে অবস্থানটা কীরকম দাঁড়িয়ে গেছে। আজকে দেখেন, ব্যারনের একটা স্বপ্ন ছিল, যেটা হয়েছে খণ্ডিত বিশ্ব নয়, পূর্ণাঙ্গ বিশ্ব, মানে ভাগাভাগি নেই। এখানে আজকে এসে আমরা এই অলিম্পিকে আমরা কি দেখছি? আমরা দেখছি যে সমস্ত দুনিয়া কিন্তু এখন প্যারিসে উপস্থিত হয়ে গেছে। 206টা দেশ এবার অংশ নিচ্ছে, এর বাইরে রিফিউজি আছে। কিন্তু সবচেয়ে বড় কথা অংশগ্রহণ না, এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে অলিম্পিকের আবেদন। আপনি যখন 1896-এ অলিম্পিক শুরু হলো, তখন কিন্তু কোনো মহিলা পার্টিসিপেন্ট ছিলেন না, মানে অলিম্পিকের ইয়েতে কোনো মহিলাদেরকে নামতে দেওয়া হয়নি, যাওয়া কোনো প্রশ্নই নাই সেগুলো। 1900 সালে ফ্রান্সে প্রথমে আবার অলিম্পিক হয়েছিল এবং সেখানে 3টা ইভেন্টে মহিলাদেরকে সুযোগ দেওয়া হলো। সেটা হচ্ছে লন টেনিস, গলফ আর তীরন্দাজ, মানে বোধহয় এটা আর্চারি। আপনি বলছেন যে বিভেদগুলো ভাঙতে শুরু করলো। হ্যাঁ, আমি ওইটাই বলতে চাচ্ছি, শেষ করে দিচ্ছি এখনই। তো ওইটা যে করলো, ওই সময় এসে যে পার্টিসিপেন্ট যারা ছিল ওই মাত্র 3টা, তারপরে কিন্তু চলে আসলো 100 বছর পরে এসে আমরা দেখলাম অলিম্পিক সমতার অলিম্পিক। তখন কিন্তু ওই যে 1900 সালে যে পার্টিসিপেন্ট ছিল অনলি 4%, যতগুলি পার্টিসিপেন্ট ছিল মহিলারা ছিল মাত্র 4% ওখানে। আজকে প্যারিসের দিকে তাকান, দেখবেন 10,500-র মধ্যে একদম 50-50 সমতার অলিম্পিক।
এই অলিম্পিকটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু সমতল অলিম্পিক হিসেবে যাচ্ছে। এবারে কিন্তু অলিম্পিকটার অন্যরকম গুরুত্ব আছে। এবং ওই যে আপনি যেটা বলছেন মুভমেন্টের, এই যে মুভমেন্টের দিয়ে, এই যে অধিকার দিয়ে, এখানে কিন্তু আরেকটা লোকের কথা, আরেক ভদ্রলোকের মনীষীর কথা, উনিও মনীষী মানুষ, এটা হচ্ছে অ্যান্টোনিও সোমারেন্স। এই ভদ্রলোক তিনিও সভাপতি ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির। 1980 সালে যখন উনি আসলেন, উনি তখন এসে প্রথমে শুরু করলেন যে মেয়েদের সমতা এদের আনতে হবে, অর্গানাইজার হিসাবে আনতে হবে। এর আগে কিন্তু অলিম্পিকে মেয়েদের কিন্তু খুব মহিলাদের পার্টিসিপেশন ছিল, কিন্তু অর্গানাইজিং সাইডে কোনোখানে তো খুব মানে ওনাদের কমিটিতেও ছিল না। এই যে এই জিনিসগুলো ওনারা করলেন, করার পরে এখন দেখেন এসে আজকে অলিম্পিক শুরু হয়ে গেছে। এই শুরু পরে এই যে মুভমেন্টের কারণে কিন্তু অলিম্পিক কিন্তু একটা আন্দোলন করে যাচ্ছে। এবং অলিম্পিক প্রত্যেক দিন বলছে হতাশা না, তোমরা না, সমাজ বদলের কথা বলছে, হতাশা নয়। আমি যেটা জানতে চাচ্ছি যে ধারায় ইচ্ছায় শুরু করেছিলেন কুবেরতিন, আপনি বলছিলেন, সেই শান্তি কি বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে আপনার মনে হয় অলিম্পিকের মাধ্যমে? কোনো পরিবর্তন কি আমরা দেখি? হ্যাঁ, পরিবর্তন দেখি। আমরা যদি অলিম্পিজম কিভাবে বিশ্বব্যাপী শান্তি স্থাপন এবং সৌভ্রাতৃত্ব জাতিতে জাতিতে রাষ্ট্রে রাষ্ট্রে সৃষ্টি করতেছে বা সফলভাবে সৃষ্টি করছে, তার দুই একটা উদাহরণ আমরা এখানে দিতে পারি। আপনি একটা খুব একদমই সংক্ষেপে যদি বলেন। খুব সুন্দর একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন আপনি করেছেন, আপনাকে ধন্যবাদ সঞ্চালক হিসেবে। সেটা হলো, আমি একটা দুইটা উদাহরণ দিব। স্নায়ু যুদ্ধ চলাকালীন সময় মস্কোতে যখন অলিম্পিক গেমস হয়, মস্কো অলিম্পিক গেমসে ব্রিটিশ গভর্নমেন্ট রাজনৈতিক চিন্তাধারার থেকেই ব্রিটিশ গভর্নমেন্ট তারা বলে দেয় যে আমরা অংশগ্রহণ করব না। ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে টিম, তারা বলল যে না, আমরা রাজনীতি করি না, আমরা খেলাধুলা করি। খেলাধুলা হলো সার্বজনীন। অলিম্পিজমের যে আবেদন, সেটা হলো সেটার ভিতরে সার্বজনীনতা আছে। কাজেই আমরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হব না, আমরা খেলাধুলায় অংশগ্রহণ করব। তারা কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের নিষেধাজ্ঞাকে তারা উপেক্ষা করে তারা অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে। আচ্ছা, এখানে আমি একটা কথা যোগ করে দিই, যে ওই যে আপনি যেটা বলছেন শান্তি সহাবস্থানের ব্যাপারটা অলিম্পিকে, এটা দেখেন আপনি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ওরা কিন্তু অলিম্পিকে একসঙ্গে মার্চ করেছে, দুটো সেটাও আমরা দেখেছি। এখন দেখেন, এখন জাস্ট এবারে কথা বলি, এবার কিন্তু আপনি ইসরায়েলও আছে, প্যালেস্টাইনও আছে। ঠিক একইভাবে এবার রাশিয়া এবং বেলারুশকে নিষিদ্ধ করে হয়েছে, কিন্তু তাদের অ্যাথলেটদের নিষিদ্ধ করেনি, তারা ইন্ডিভিজুয়ালি অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। আমরা আরও ফিরবো আপনাদের দুজনের কাছেই, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর আমাদের সঙ্গেই থাকবেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম অলিম্পিক আন্দোলন নিয়ে, অলিম্পিক বা বিশ্বকে বদলে দেওয়ার যে চেষ্টা করে খেলার বাইরে। আমাদের সঙ্গে আছেন মাহফুজুর রহমান সিদ্দিকী, ন্যাশনাল অলিম্পিক একাডেমি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অধীনে তার পরিচালক, এবং আছেন ক্রীড়া লেখক বিশ্লেষক ইকরামুজ্জামান। বিরতির আগে আমরা মুভমেন্ট নিয়ে কথা বলছিলাম। মুভমেন্টের পাশাপাশি সাকসেসটাও কিন্তু গুরুত্বপূর্ণ, সাফল্য খেলাটাও কিন্তু এই অলিম্পিকের প্রতি একটা গুরুত্বপূর্ণ। 4 বছর ধরে মানুষ প্রস্তুত হয়, অ্যাথলেটরা প্রস্তুত হয়। বাংলাদেশ এই অংশগ্রহণের ধারাবাহিকতা, আপনি বলছিলেন 84 অলিম্পিক থেকে অংশ নিয়ে আসছে এবং নিয়ে আসছে, খালি সেখানে পদক তো অনেক দূরের কথা, পরের ধাপে যাওয়ারও আমরা প্রিলিমিনারি রাউন্ডও কখনো টপকানোর চেষ্টা করি না কিংবা পারি না। এই চেষ্টাটা সফল হবে? ওই আন্দোলনের পাশে এই আন্দোলনটা কি আসলে কখনো জোরদার হবে? আসলে অলিম্পিক আন্দোলনের সঙ্গে ওই আন্দোলনও কিন্তু জড়িত, কিন্তু আমরা সবসময় পদক চাই এবং আমরা বলি যে আমরা নেক্সট যত পদক পাবো, কিন্তু পদক পাওয়ার জন্য যে জিনিস করতে হবে, যে প্রকল্পের দরকার, সেই প্রকল্পতে আমরা নাই। আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা চিন্তা করুন, ওদের টপস প্রোগ্রাম আছে। চায়না এখন, চীন যেটা 119 প্রোগ্রামে বিশ্বকে, ইউএসকে ছাড়িয়ে গেছে, আর মানে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। এখন এইসব প্রোগ্রামগুলোর কি অবস্থা হয়েছে? আমাদের কিন্তু সেটা না। আমরা মনে করতেছি সাময়িক কিছু করে ফেললে আমাদের পক্ষে সম্ভব হবে, এবং আমাদের জন্য সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে, ভালো সমন্বয় নাই। অলিম্পিক প্রোগ্রাম কিন্তু একটা অন্য জিনিস। সেটা হয়েছে যে প্রথমে একটা বাজেটের ব্যাপার রয়ে গেছে, দ্বিতীয় হয়েছে স্পোর্টস মিনিস্ট্রির ইনভলভমেন্ট রয়ে গেছে, তৃতীয় হয়েছে রেসপেক্টিভ ফেডারেশনগুলোর ইনভলভমেন্ট রয়ে গেছে, আর তৃতীয় হয়েছে হায়েস্ট বডি, গভর্নমেন্টের হায়েস্ট বডির
ইচ্ছা রয়ে গেছে। ইচ্ছা শক্তি ছাড়া এখানে কিছু হবে না, কারণ এটার সঙ্গে অনেক কিছু জড়িত আছে। প্রথমে আমাদের যে দেশে আমরা যে জিনিসটা করেছি, আমরা কিন্তু এখন পর্যন্ত ওই লাইনে যেতে পারি নাই। আমরা এখনো সিলেক্ট করতে পারি নাই যে কোন কোন গেমস আমাদের জন্য প্রায়োরিটি হতে পারে। মাহফুজুর রহমান সিদ্দিকীর কাছে একটু জানতে চাই যে আসলে অলিম্পিক অ্যাসোসিয়েশনের কি আসলে কিছুই করার নেই? অলিম্পিক অ্যাসোসিয়েশন, আমি অলিম্পিক অ্যাসোসিয়েশনের অঙ্গীভূত একটা সংগঠনের সঙ্গে জড়িত আছি। আমার সেই অলিম্পিক অ্যাসোসিয়েশন বা অলিম্পিক আন্দোলন, সেই অভিজ্ঞতা থেকে আপনি বলেন। জি, সংশ্লিষ্টতার থেকে আমার যেটা অভিজ্ঞতা সেটা হলো যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কিন্তু চেষ্টার কমতি করছে না, তাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমাদের এখানে আর্থসামাজিক প্রেক্ষাপট যদি দেখতে চাই, এককালে আপনারা সবাই জানেন যে ক্রিকেটে তুলনামূলকভাবে উচ্চ মধ্যবিত্ত পরিবারের বা ধনাঢ্য পরিবারের ছেলেরা ক্রিকেট খেলতে আসতো। আর এখন যারা জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জনকারী ক্রিকেটার যে কজন আছে আমাদের, বেশিরভাগই দেখবেন যে নিম্ন মধ্যবিত্ত স্তরের এবং দরিদ্র পরিবারের থেকে উঠে আসে। এতে কি বোঝা যায়? আমাদের এই বাস্তবতাটা স্বীকার করে নিয়ে আমাদের সেরকম ভাবে অগ্রসর হতে হয়, এবং সেই সামর্থ্যটা আমাদের বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের হাতকে আর্থিক দিক দিয়ে শক্তিশালী করার জন্য আপনার আমাদের পৃষ্ঠপোষকদের আগেই আসতে হবে। শুধু সরকারি অর্থায়নে এটা সম্ভব না, পৃষ্ঠপোষকদের আগেই আসতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, এক কথায় আমরা শেষ করতে চাই। এক কথায় শেষ করতে গেলে আমি একটাই উদাহরণ দিব, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন যাবৎ অলিম্পিক গেমসগুলোতে আপনার প্রাধান্য বিস্তার করে আছে। এর মাঝখানে শুধু একটা ব্যতিক্রম ছিল, 2008 বেজিং অলিম্পিকে পারেনি। বেজিং অলিম্পিক গেমসে। জি, এক লাইনে বলতে চাই যে কেন? সেটা হলো যে তাদের যে পরিকল্পনা, সে পরিকল্পনা হলো সুদূর প্রসারী। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের সময় আসলে একদমই শেষ। আমরা নিশ্চয়ই আরো একদিন আপনার কথা শুনবো, কিন্তু সুদূর প্রসারী পরিকল্পনাটা বাংলাদেশে কে নেবে সেই প্রশ্নটা রেখেই আমরা আজকের মতো এখানেই শেষ করছি।